তুমিও তো আমাকে বুঝতে পারো না, আমাকে চিনতে পারো না, আমার ভেতরের আমিটাকে খুঁজে বের করতে পারো না। আমি তখন শপিং মলে কত ভয় পেয়ে গিয়েছিলাম সেটা তুমি কি করে বুঝবে? বুঝবে না তো। ওই রংটা অভিশপ্ত। বেগুনি রং যতটা সুন্দর ততটাই অভিশপ্ত। সে রঙের শাড়ি পরে আমার মা। আপনার মা কি? ওই রঙের শাড়ি সেদিন আমার সোকল্ড বাবা গিফট করেছিল। আর সেই শাড়ি পরে আমার মায়ের শাড়িতে আগুন লাগে, আর কিছু বোঝার আগে সব শেষ হয়ে যায়। ওই রঙের শাড়িতে আগুন লেগেছিল বলেই যে আমার শাড়িতেও তাই হতো এমনটা তো নয়। এজন্য এতটা সিন ক্রিয়েট না করলেও পারতেন। তুমি জানো না? কেউ জানে না, ওটা বাজে রং। আমায় পিহুকে তুলতে দিন, ওর লেগেছে। আপনি কেন ওই অবলা প্রাণীর উপর নিজের রাগ দেখাচ্ছেন? এটা কেমন আচরণ? আমারও তো লাগে, খুব ব্যথা লাগে। তবে এখানে যেটা তুমি দেখতে পাও না, হয়তো বা দেখতেই চাও না। আমি অন্ধ জেনেও কেন বিয়েটা করতে চাইছেন উনি? আমার মতো একটা অন্ধ মেয়েকে বিয়ে করে কি পাবেন উনি? কেন করছেন এই পাগলামো? এটা ঠিক নয় মা। এক নাগারে কথাগুলো মাকে বলে দিলাম। আমাকে বিয়ে দেওয়ার জন্য নিজ হাতে সাজাচ্ছে আমার মা। আমার কথায় মা কোনো জবাব দিল না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর মা বলল, জামাই তোকে অনেক পছন্দ করে, সে কারণে ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথা না বলে সোজাসুজি বিয়ের প্রস্তাব দিয়েছে। গতকালকের ঘটনার পর এত ভালো বাড়ি থেকে তোর বিয়ের প্রস্তাব এসেছে, এটা তো তোর ভাগ্য। আমার কথা শোন, চুপচাপ তৈরি হয়ে বিয়েটা করে নে আনিশা, রাজরানীর মতো থাকবি। কিন্তু মা, তুমি তো জানো আমি অন্য একজনকে ভালোবাসি। মা এবার কড়া কণ্ঠে বলে ওঠে, কিসের ভালোবাসা? কত টাকা আয় করে তুই যাকে ভালোবাসিস? এখনো তো পড়াশোনাও শেষ করে উঠতে পারেনি। তুই জানিস আমাদের অবস্থা, তবুও ভালোবাসা নিয়ে পড়ে আছিস। তোর বাবার ক্যান্সার, আর তোর ছোট ভাইয়ের হার্টে ফুটো, আর তুই তো নিজেও অন্ধ। মেনে নেবে তোর সঙ্গে ওই ছেলের বিয়ে হলে ওর পরিবার? আমার কথা শুনলে অত্যন্ত তুই দেখতে পাবি ভবিষ্যতে নিজের চোখ দিয়ে। তোর মা আমি, তোর খারাপ কখনোই চাই না। মায়ের কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়লাম। আমি অন্ধ? আজ পর্যন্ত এভাবে আমার মা কখনো খোঁটা দেয়নি। চোখের কোণে অশ্রু জমা হচ্ছে আমার। অতঃপর অনুভব করলাম মা আমার কপালে টিকলি ঝুলিয়ে দিচ্ছে। হঠাৎ করেই নিজেকে বউ রূপে দেখার ইচ্ছে জাগলো ভীষণ ভাবে। কিন্তু দেখবো কি করে? ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বললাম, মা, তোমার কি একেবারের জন্য সন্দেহ হচ্ছে না? আয়াশ রাইহানের মতো এত বড় একটা লয়ার কেন হঠাৎ আমার মতো সাধারণ এবং দৃষ্টিহীন মেয়েকে বিয়ে করতে চাইছে? নিশ্চয়ই এর পিছনে কোনো স্বার্থ রয়েছে। লয়ার উনি, কারণ ছাড়া এক ধাপও এগিয়ে যান না। কারণ থাকলে থাকবে, তাতে তোর কি? বিয়েটা চুপচাপ করে নে, এতেই তোর ভালো। নয়তো আর কেউ তোকে বিয়ে করবে না, বলে রাখলাম। এমনিতে কাল যে কাণ্ড ঘটিয়েছিস, এরপর কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসবে? আগে তোর বাবাকে ফই ফই করে বলেছিলাম, মেয়ে মানুষ, তার উপর চোখে দেখতে পায় না, যখন তখন বাইরে যেতে দিও না। কে শুনে আমার মতো বুড়ির কথা? হলো তো অঘটন। আমার বুঝতে দেরি হলো না যে এই কথাগুলো মা নয়, আমার দাদিমা বলছে। আমি কপাল কুঁচকে ফেললাম। অদম্য রাগ নিয়ে বললাম, আমাকে কি ঘরবন্দি বানিয়ে রাখতে চাও দাদিমা? আর কাল যা ঘটেছে আমি নিশ্চয়ই ওটাও আয়াশ রাইহানি করিয়েছে। আমি অন্ধ, তবে কানে কালা নই। একজন মানুষের কণ্ঠ এতটাও মিলতে পারে না। দাদিমা আমার রাগান্বিত কণ্ঠে ভারী অসন্তুষ্ট হলো। চেঁচিয়ে মাকে বললেন, দেখছো বৌমা, দেখছো, তোমার মেয়ে মুখে মুখে তর্ক করে। এখনই ওকে আদব কায়দা শিখিয়ে দাও। ভবিষ্যতে স্বামী আর স্বামীর বাড়ির কারো সাথে এমন বেয়াদবি করলে ওরা সহ্য করবে? মা আপনি যান, আমি দেখছি, ওকে সব বলে দিচ্ছি। দাদিমা হয়তো রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। তার পায়ের শব্দ শুনে পৌঁছে গেলাম আমি। দাদিমা যেতে না যেতে আমি মায়ের হাত হাতাতে হাতাতে একসময় মায়ের হাত ধরে পড়লাম, মা, আমার বয়স তুমি জানো, কলেজেও পা রাখিনি এখনো। এত কিছুর পরেও 2 বছর স্বাভাবিকভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কলেজে উঠতে কি আর পারবো না? পারবি না কেন? অবশ্যই পারবি। বরং ওই বাড়িতে তোর বিয়ে হলে আরো ভালো কলেজে ভর্তি হতে পারবি, তোর চোখের চিকিৎসা হবে, তখন কোনো সমস্যা থাকবে না। আমি আসছি, তুই বস। ওদিকে জামাই বসে আছে বিয়েটা শুরু হলো বলে। আমার কোনো রকম কথা না শুনে মা বেরিয়ে গেল আমার হাত ছেড়ে। হতাশ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। কি করা উচিত এখন? লোকটাকে বিয়ে করে নেওয়া? তিক্ত হলেও সত্যি ওনার বয়স আর আমার বয়সের ডিফারেন্স অনেকটা। আমার বয়স 16 বছর, আর আয়াশ রাইহান নামক লোকটার
প্রায় 29 বছর তো হবে। যদিও এসব কেউ ধরে না, মূল বিষয় আমি অন্য একজনকে ভালোবাসি। তাছাড়া আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, আরো পড়তে চাই। যদিও বিয়ের পর হয়তো পড়াশোনা করতে দেবেন। আমি এটাও শুনেছি যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে ওনার মানসিক সমস্যা আছে। মাঝে মধ্যে ওনার পাগলামি এতটাই বেড়ে যায় সে ঘরের মধ্যে বন্দি রাখতে হয় তাকে। এমন লোকের সঙ্গে সংসার করা যায়? আমি আনিশা সাবিহা, হেমা আহমেদ এবং মাহমুদ আহমেদের বড় মেয়ে। আমার ছোট্ট ভাইয়ের নাম তুষার আহমেদ। পরিবারের সব থেকে বড় সদস্য আমার দাদিমা শিউলি আহমেদ। তার আদেশ সকলে মানার চেষ্টা করে, আমি বাদে। কেননা দাদিমা কুসংস্কারে পরিপূর্ণ। আমাদের পরিবার নিম্ন মধ্যবিত্ত। বাবার ক্যান্সার ধরা পড়ায় পরে যে আয় হতো তাও কমে গেল। হঠাৎ করে বড়লোক পরিবার থেকে সম্বন্ধ আসার পর সকলেই রাজি হলো, শুধু আমি বাদে। আর যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তার পুরো নাম আয়াস রাইহান। তার সম্পর্কে অনেক শুনেছি। উনি নাকি এমন একজন মানুষ যে টাকা ছাড়া কিছুই বোঝেন না। টাকা আর লাক্সারি ওনার জীবনের সব। মাত্র 1.5 বছরে উনি লয়ার হিসেবে বিখ্যাত হয়েছেন। ওনার যুক্তি তর্কের কাছে সকলে হেরে যায়। তবে ভালো কাজ করতে লয়ার মোটেও হননি। শুনেছি খারাপ লোকেদের পক্ষে থেকে লাখ লাখ টাকা নিয়ে তাদের হয়ে তর্ক করেন আদালতে। এমন বাজে লোকের সঙ্গে বিয়ে হলে জীবনটা তছনছ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এসব ভাবতেই কান্না চলে এলো আমার। কেন যে ওনার সঙ্গে দেখা হয়েছিল। এখন কি করব? বিয়ে করা ছাড়া আর কোনো পথই তো দেখতে পাচ্ছি না। আমি তো ভালোবাসি নীলাদ্রকে, অথচ বউ সাজতে হচ্ছে অন্যজনের জন্য। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে আমার। মাথায় একটাই কথা ঘুরছে, এমন পাগল লোকের সঙ্গে বিয়ে করা যাবে না, যাকে কিনা প্রয়োজনে ঘর বন্দিও রাখতে হয়। এই কথাটা আয়েশের মা আমায় বলেছেন, আর এটাও স্পষ্টভাবে বলেছেন এই বিয়ে যাতে আমি না করি। যদিও বা এই বিয়ে করি, আমার ভবিষ্যৎ অন্ধকার। আয়াস রাইহান শাহাদ রাইহান এবং মারিহা রাইহানের একমাত্র ছেলে। বয়স 29 বছর, পেশায় লয়ার। তার বাবার আলাদা বিজনেস থাকলেও ল কমপ্লিট করে নিজের আলাদা পরিচয় তৈরি করে শুধুমাত্র বাবাকে পছন্দ করে না সে কারণে। আর মিসেস মালিহা আয়েশের সৎ মা। আয়েশের আসল মা মৃত। এত কিছুর মাঝেও নিচের হাতে মুখে হাত বুলালাম আমি। হাত ভর্তি চুড়ি, নাকে নথ, মাথায় টিকলি ও টায়রা, গলা ভর্তি গহনা, সবই বরপক্ষ থেকে দেওয়া। আয়াস নিচে কিনেছেন এসব। আচ্ছা, বউ সাজে আমায় কেমন লাগছে? অজান্তেই নিচের আয়না হাতালাম। আয়না পেতেই নিচের সামনে ধরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। কি করে দেখবো নিজেকে? ইউ লুকিং গর্জিয়াস নিশা পাখি। হকচকিয়ে উঠলাম কোনো পুরুষালী ভার গলায়। এই কণ্ঠটা আমি চিনি। আচমকা হাত থেকে ছুটে গেল আয়না, পড়ে গেল নিচে। তবে শব্দ হলো না। বোধহয় আয়াস আয়না ধরে ফেলেছে। আরে সাবধানে, আয়না পড়ে গিয়ে ভেঙে যাবে তো। কাপা কাপা গলায় বললাম, আপনি এই ঘরে কি করছেন? তাও এই সময়? চলে যান। হাসির আওয়াজ আসে। আমার ভ্রু কুচকাতেই উনি দাম্ভিকতার সঙ্গে বললেন, আমি যখন ইচ্ছে তোমার কাছে আসতে পারি। না এর জন্য আমার পারমিশন দরকার, আর না কোনো বাহানা। জাস্ট ইচ্ছে দরকার। আর তোমাকে তো নিজের সামনে সারা জীবন বসিয়ে রাখার ইচ্ছে রয়েছে আমার। আয়েশের নিঃশ্বাস আমার মুখের উপর আছড়ে পড়ছে। ওনার কণ্ঠে অদ্ভুত শীতলতা। একা ঘরে আমি আর উনি আমার অনেক কাছে, আমার উপর ঝুঁকে রয়েছেন, সেটা আমি অনুভব করতে পারছি। ঢোক গিলে পা খাটের উপরে তুলে পিছিয়ে এলাম আমি। এবারও পেলাম হাসির শব্দ। নিজা পাখি, তুমি নাকি ভয় পাচ্ছ আমায় দেখে? কেন? হয়তো ভাবছো তোমার সাথে কিছু করে ফেলবো। ভুল ভাবছো। এত তো বিয়ে বাসরা তো তারপর আছেই না। আপনাকে আবারও সাবধান করছি, আমার মতো অন্ধ মেয়েকে বিয়ে করার ভুলটা করবেন না। এত বড় ভুল করবেন না আপনি। এটা যদি ভুল হয় তাহলে তো খুবই সুন্দর একটা ভুল। এই ভুলটা করতে আমি শতবার রাজি। ওনার মুখে এরূপ কথা শুনে কেঁপে উঠলাম আমি। এটা কেমন যুক্তি? হালকা খুক খুক করে কেশে নিচের মনে সাহস আনার চেষ্টা করলাম, কিন্তু সাহসটা আজ আয়াস রাইহানকে দেখে লুকিয়ে পড়েছে। কথাগুলো নিচের মনে তৈরি করে এক নিঃশ্বাসে বললাম, প্রথমত আমি বিয়েটা করতে চাই না। আপনি শুধু শুধু নিজের সময় নষ্ট করছেন। আমি অন্য কাউকে ভালো। আমার কথা শেষ না হতেই আমার ডান বাহু ধরে খুব নিষ্ঠুরতার সঙ্গে মুখ চেপে ধরলেন আয়াস। আমার মনে যতটুকু সাহস ছিল তাও মোমের আগুনের মতো নিভে গেল। বাম হাত দিয়ে ওনার হাতে হাত রেখে ছাড়ানোর চেষ্টা করতে থাকলাম। পরের শব্দটা ভুলে উচ্চারণ করবে না।
এর জন্য তোমায় কিন্তু শাস্তি পেতে হবে। অন্য কেউ থাকবে না তোমার মনে। ভালোভাবে বলছি যে তোমার মনে ছিল তাকে ছেড়ে ফেলে দাও। তোমার বর্তমান আর ভবিষ্যৎ তোমার হবু বর আয়াসী হবে। এটা যত তাড়াতাড়ি তোমার ছোট্ট মস্তিষ্কে ঢুকিয়ে ফেলবে তত তাড়াতাড়ি তোমার পক্ষে ভালো, নয়তো ফল খুব খারাপ হবে কিন্তু। আয়েশের প্রত্যেকটা কথা ভীষণই ধারালো। ভয়ে কুঁকড়ে যাচ্ছি আমি। একটা সময় উনি নিচু থেকে আমার মুখের ওপর থেকে হাত সরিয়ে নেয়। আমি যেন প্রাণ ফিরে পেলাম। বড় বড় শ্বাস নিতেই আয়েশ বিরক্তি নিয়ে বলে উঠলেন, উফ, তোমার ঠোঁটের সব লিপস্টিক উঠে আমার হাতে চলে এলো, লাগিয়ে দেবো আমি। আমি আর কিছু বলার সাহসই পাচ্ছি না। আয়েশের মায়ের বলা কথাগুলো মনে পড়ছে। ওনার মা ঠিকই বলেছিলেন, ওনার সাথে আমার বিয়ে হলে জীবনটাকে শেষ করে ছাড়বেন। আমার নিরাপত্তা দেখে উনি আবারও বললেন, আই থিঙ্ক আবার লাগানোর কোনো দরকার নেই। তোমাকে এমনিতেই দেখতে রানীর মতো লাগছে। কৃত্রিম জিনিস লাগিয়ে তোমার আসল সৌন্দর্য ঢাকতে চাই না আমি। যেভাবেই থাক, খুব সুন্দর লাগছে। আরেকটা কথা, যেটা বলতে এই রুমে এসেছি, আমি চাই না তোমার এই রূপে আর অন্য কেউ দেখুক। তোমার মা দাদিমা দেখেছে, এটাই এনাফ। আর কেউ না, কোনো ছেলে তো নাই। শেষ কথাগুলো ধমকে বললেন উনি। তারপর অনুভব করলাম উনি আমার মাথার উপর মুখ পর্যন্ত নামিয়ে দিলেন। আমি মূর্তির মতো বসে আছি। আসলে আমি ওনার এমন ব্যবহারে অনুভূতি শূন্য। কানে এলো পায়ের ধাপের আওয়াজ, আস্তে আস্তে মিলিয়ে গেল। এর মানে আয়েশ চলে গেছে। সঙ্গে সঙ্গেই নিচের মাথার কাপড় ফেলে দিলাম, উঠে দাঁড়িয়ে গেলাম। আমি এই বিয়ে কোনো মতেই করছি না। হাতড়ে হাতড়ে সব জায়গায় ফোন খুঁজছি। মায়ের ফোন এখানেই থাকার কথা। টেবিলে ফোনটা পেয়ে হাতে নিচে খুব সাবধানে নীলাদ্রের নম্বর ডায়াল করে কল করলাম। ফোনটা রিসিভ হতেই শব্দ করে কেঁদে ফেললাম আমি। ভেসে এলো নীলাদ্রের অস্থিরতায় ভরা গলা। আনিশা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কোনো সমস্যা? এভাবে কেঁদো না, আমায় অন্তত বলবে তো কি হয়েছে। আজ আমার বিয়ে নীলাদ্র। হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আমি এই বিয়ে করব না। নীলাদ্র যেন আকাশ থেকে পড়ল, হতভম্ব হয়ে বলল, কি বলছো তুমি? আজ বিয়ে? কি করে? তাও তো তাড়াতাড়ি। আমি কাঁদতে কাঁদতে সব নীলাদ্রকে বলে ফেললাম। আর যাই হোক, আমি ওই লোকটার সঙ্গে বিয়ে করব না। কিছু করো প্লিজ, পরে গেলেও বিয়েটা করব না। নীলাদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে ওকে, রিল্যাক্স। কাঁদলে চলবে না, ঠান্ডা মাথায় যা করার করতে হবে। তোমার বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে এসো, কোনোভাবে সমুদ্রের পাড়ে দেখা করো, তারপর আমি দেখছি। পালানো ছাড়া কোনো গতি দেখছি না। কষ্ট করে চলে এসো আনিশা। আমি আর উপায় অন্তর পেলাম না। বুকটা দুরু দুরু করছে ভয়ে। কাপা কাপা কণ্ঠে বললাম, ঠিক আছে, আমি আসছি, তুমি প্লিজ থেকো। আচ্ছা, আমায় বিশ্বাস করতে পারো, তুমি সাবধানে আসো। কল কেটে দিলাম আমি। অনেক কষ্ট করে যাওয়ার আগে ছোট্ট করে আন্দাজ মতো চিঠি লিখলাম। হাতে বেশি সময় নেই, তাই গয়না বা বেনারসি কিছুই চেঞ্জ করার সময় নেই। এই ছোট্ট ঘর থেকে বেরিয়েই আগে একটা ভাঙাচোরা ঘর পড়ে, সেখানে গিয়েই বের হওয়ার পথ রয়েছে। অনেক সাবধানে ঘরটা থেকে দরজা খুলে বেরিয়ে এলাম আমি। হাতড়ে হাতড়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলাম। গায়ে লাল ভারী বেনারসি, সঙ্গে গয়না পরে হাঁটতে একটু কষ্টই হচ্ছে। ক্লান্ত হয়ে পড়েছি এক প্রকার। আমার হাত ধরে হাঁটছে একটা 9-10 বছরের মেয়ে। তার নাম সাবু। বাড়ি থেকে বের হতেই ওদের বাড়ি পড়ে। আমি একা যেতে পারবো না বলে আমায় ধরে সাথে নিয়ে যাচ্ছে সাবু। আমার পায়ে নেই জুতো, হাঁটতে কষ্ট হচ্ছে। সন্ধে নেমে রাত হয়ে এসেছে বোধহয়। হঠাৎ থেমে গেলাম আমি। পায়ের তলায় মনে হলো কিছু একটা ফুটেছে। যন্ত্রণার চোটে চোখ মুখ খিচে বন্ধ করলাম। সাবুর আওয়াজে চোখ খুললাম। আপা, কি হলো? দাঁড়ালে কেন, যাবে না? হ্যাঁ রে, চল বলেই হাঁটা দিলাম আমি। এখন থামলে চলবে না। খুব একটা বেশি দূর যেতে পারিনি এখনো। এভাবে আমায় পালাতে হবে আমি স্বপ্নেও ভাবিনি, তাও বিয়ের সাজে। ইচ্ছে করছে মা বাবার কথা ভেবে ফিরে যেতে, কিন্তু আয়েশের কথা ভেবে আটকে যাচ্ছি আমি। বুঝতে পারছি না এটাকে ভাগ্য নাকি আয়েশের দোষ দেব। আমার জীবনে আয়েশ রাইহান নামক লোকটার উদয় না হলেই চলছিল না? ভালোই তো ছিলাম। আয়েশ যতটা ভয়ানক মানুষ, ঠিক তেমনটাই ভয়ানক ছিল ওনার সঙ্গে প্রথম সাক্ষাৎ। ফ্ল্যাশব্যাক। জায়গাটা ব্যাংকক, একটা সৌন্দর্যে পরিপূর্ণ শহর, সকলের মন ছুঁয়ে যাওয়ার মতো জায়গা। এই শহরের এক নামি দামি রিসোর্টের সুইমিং পুলে নাচ গান করছে অর্থনগ্ন বিদেশি মেয়েরা। মিউজিকটাও বাজছে বেশ জোরে জোরে। হাতে রেড ওয়াইনের গ্লাস নিয়ে অর্ধেক পানিতে ডুবে তাদের সঙ্গে তালে তাল মেলাচ্ছে এক সুদর্শন পুরুষ।
হালকা পানির ছিটা পড়ে কপালের সঙ্গে লেগে নেতিয়ে গেছে পুরুষটির চুল। মাঝে মাঝে নিচের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে গ্লাসে। এক অদ্ভুত হাসি মুখে লেগেই থাকে সব সময়। যখনই তার দিকে কেউ তাকাবে তখনই তাকে হাসতেই দেখবে। তার চেহারাটাই এমনটাই যে মনে হয় সব সময় হাস্যের রেশ লেগে থাকে। ফর্সা ধবধবে গায়ের চামড়া বিদেশিদের সঙ্গে মিলে যাচ্ছে। খাড়া নাক এবং তার ডগায় একটা ছোট্ট কালো তিল। সবচেয়ে আকর্ষণীয় ঘন চোখের পাপড়ির মাঝে তীক্ষ্ণ চক্ষু জোড়া। সেই তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে যাওয়া অসম্ভব। প্রশস্ত দেহ বেশ ধৈর্য নিয়ে এক্সারসাইজের ফল। লম্বায় প্রায় 5 ফুট 9 ইঞ্চি, তার বেশিও হতে পারে। সব মিলিয়ে নজর কাড়া এক পুরুষ। মুখে হাসির রেখা টেনে সকল মেয়েদের দিকে নিচের প্রখর দৃষ্টি নিক্ষেপ করে আবার চোখ সরিয়ে নিল আয়াস। একজন কেউ তার মস্তিষ্ক টানল না। এরা শুধু মনোরঞ্জনের জন্যই ঠিক, এর বেশি কিছুই না। স্যার, আপনার কল এসেছে। গুরুত্বপূর্ণ কথা আছে নাকি আপনার সাথে? ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় আয়াস। তার অ্যাসিস্ট্যান্ট লয়ার জুহাইয়ের ফোন এগিয়ে দেয় তার দিকে। ছেলেটার বয়স অনেকটা কম আয়েশের থেকে। আয়েশ তার সিনিয়র। বর্তমানে তার সঙ্গে থেকে যুক্তিতর্ক শিখে চলেছে জুহাইয়ের। তার সঙ্গেই বেশিরভাগ সময় থাকে। বাড়ি থেকে কল এসছে, তাহলে কল কেটে ফোন ফেলে দাও। আয়েশের বিরক্তি মাখা কথায় জুহাইয়ের দ্রুত মাথা নাড়িয়ে ভীত সুরে বলে, আরে না না স্যার, আমি তো জানি আপনি ফ্যামিলির কারো কল ধরেন না বা পছন্দ করেন না। এটা বাইরে থেকে কল, মনে হয় কোনো কেসের জন্য আপনাকে হায়ার করতে চায়। জুহাইর, আমরা ব্যাংকক আছি, এনজয় করছি। কেস হিস্ট্রি ব্যাপারে আমাকে ঘাঁটাতে মানা করো। ওরা নাকি যা যত অ্যামাউন্ট চাইবেন তাই দিতে রাজি আছে। বলেই আয়েশের দৃষ্টি দেখে চুপ হয়ে গেল জুহাইয়ের। আয়েশ গ্লাস রেখে সুইমিং পুল থেকে উঠে আসে। এক কর্মচারী ওর গায়ে সাদা বাথরোব জড়িয়ে দেয়। সেটা পরে আয়েশ জুহাইরের থেকে ফোনটা নিয়ে কানে ধরে। গম্ভীর গলায় বলে, হ্যালো, আয়াশ রায়হান ইজ হিয়ার। হ্যালো মিস্টার রায়হান, আমি রক্তিম বাহাদুর। আপনার অনেক নাম ডাক শুনেছি, তাই ভাবলাম একবার তো আপনার সঙ্গে কথা বলা যেতেই পারে। আয়েশ বাঁকা হাসে। তোয়ালে নিয়ে নিচের চুল মুছতে মুছতে বলে, কাম টু দ্য মেইন পয়েন্ট মিস্টার বাহাদুর। অপর পাশে মিস্টার বাহাদুর ততমতো খেয়ে জবাব দেয়, ও ইয়েস, আসলে আমি আপনাকে একটা কেসের জন্য হায়ার করতে চাই। বিষয়টা খুব জটিল। ভাবলাম আপনি হলে কেসটা আমাদের পক্ষে আশা কঠিন না। বুঝলাম, কিন্তু এতে আমার লাভ। আমি বর্তমানে দেশে নেই। এখন কেস হাতে নিলে আমায় দেশে ফিরতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে কোর্টে, কেস নিয়ে ঘাড়াঘাড়ি করতে হবে, সে মহা ঝামেলা। এত কিছুতে আমার লাভ কোথায়? মিস্টার বাহাদুর উদ্বিগ্ন হয়ে বলে, আপনি যা চাইবেন তাই দেব। আয়েশ ভ্রু কুচকায়, তারপর হঠাৎ হাসে। হাসিতে দুই গালে টোল পড়ে তার, তবে চুপ থাকে। ওপাশ থেকে মিস্টার বাহাদুর চিন্তিত হয়ে বলেই ফেলেন, 25 থেকে 50 লাখ এর মাঝে যা চাইবেন তাই দেব মিস্টার রায়হান। ওকে দেন, আমি দেশে ফিরি, তারপর কথা শুনছি বাকি। বাই। বলেই কল কেটে দেয় আয়াস। ফোনটা জুহাইরের হাতে ধরিয়ে দিয়ে আয়েশ করে মাথা মুছতে মুছতে রিসোর্টের দিকে পা বাড়ায়। জুহাইরের উদ্দেশ্যে জোরে বলে ওঠে, টিকিট বুক করে নাও, অ্যাজ সুন অ্যাজ পসিবল, দেশে ফিরছি। 3 দিনের মাথায় দেশে পা রাখে আয়াস। কেস সম্বন্ধে খোঁজ খবর নেয় ভালোভাবে। রক্তিম বাহাদুরের সঙ্গে দেখাও হয় তার। আয়াস জানতে পারে রক্তিম একটা মেয়ে পাচারকারী চক্রের বিরুদ্ধে কেস করেছে, যেটা 100% সত্যি। আর এটাও জানতে পারে কক্সবাজারে সেই মেয়ে পাচারকারী চক্রের পরের টার্গেট। যদি সেখানে যাওয়া যায় হাতে নাতে প্রমাণ পাওয়া যাবে। এই প্রমাণ কেস জিতিয়ে দিতে সক্ষম। আয়াস সুযোগটা হাতছাড়া করে না। চলে যায় সকলের সঙ্গে কক্সবাজার। পৃথিবীর সব থেকে বড় সমুদ্রের অবস্থান এখানে। সৌন্দর্যে পরিপূর্ণ জায়গাটির ভাঁজে ভাঁজে। সেই সঙ্গে বিভিন্ন আদিবাসী সমাজেরও বসবাস সেখানে। মা, আমি বাইরে যাচ্ছি, দুপুরে চলে আসব। আজকে তো ছুটি, হোটেলে কাজও নেই। ছোটরা আমাকে নিতে এসেছে। বলেই ছোটদের হাত ধরে বের হতে নিলাম আমি। মা কিছু না বললেও বাত সাধল দাদিমা। এই মেয়ে, হোটেলে কাজ নেই বলে বাইরে কই যাবি এই সময়? সকাল সকাল এমন জোয়ান মেয়েদের বের হতে নাই, তাও একা একা। বাড়িতে বসে থেকে মায়ের কাজে রান্না বান্না শিখে নে যা। সপ্তাহে একটা দিনই তো পাই দাদিমা, এমন করো কেন সব সময় আমার সাথে বলো তো? তুষারের সাথে তো এমন করো না। তুষার এখনো কত ছোট, তবুও সারাদিন বাইরে থাকলেও ওকে কিচ্ছু বলো না, অথচ আমি বাইরে পা বাড়ালেই দোষ। দাদিমা জোরে চেঁচিয়ে বলে ওঠে, কারণ তুই মেয়ে মানুষ, মেয়েদের এত বাইরে গিয়ে ঢিঙ্গিপনা দেখাতে নেই। তার উপর
চোখের মাথাও তো খেয়ে বসেছিস, সেটাও আমাদের কথা না শোনার ফল। বিরক্তিতে অতিষ্ঠ হলাম আমি। দাদিমার কাছে সব কথার একটাই উত্তর, কারণ তুই মেয়ে। এই একটা বাক্য সব সময় সব মেয়েদের মনোবল ভেঙে দেয়। আমি আর কথা বাড়ালাম না, ছোটদের উদ্দেশ্যে বললাম, চল নিয়ে চল আমাকে, আজ নাকি তোদের কোনো অনুষ্ঠান হচ্ছে, নাচ গান নাকি হবে সমুদ্রের ধারে। ছোটদের মাঝে একজন মিষ্টি করে উত্তর দিল, আরে হ্যাঁ তো, আজ অনেক মজা হবে, চল না চল। আমিও তাদের জবাবে হাসলাম। দাদিমা বিড়বিড় করতে লাগলেন। আমায় সকলে ধরে বের করিয়ে নিয়ে গেল। আমরা এলাম সমুদ্রের পাড়ে। এই জায়গাটা মেইন পয়েন্টের থেকে বেশ দূরে। মেইন পয়েন্টে অনেক লোকজনের ভিড় থাকে, এদিকে তেমন কেউ আসে না। আমার আন্দাজ ঠিক হলে এখান থেকে একটু দূরে ঝোপঝাড় আছে, ডাব গাছ রয়েছে লাইন করে। বিশাল বড় বড় সমুদ্রের ঢেউ উপচে পড়ার শব্দ কানে আসছে। জোরালো হাওয়া এলোমেলো করে দিচ্ছে সব। এটাই একমাত্র জায়গা যেখানে এসে আমি নিজের নিঃশ্বাস নিশ্চিন্তে ফেলতে পারি। অন্যদিন তো হোটেলে কাজ করেই সময় কাটে। বাবাও আগে হোটেলে কাজ করতেন। ওনার অসুখের পর বেড রেস্ট দেওয়া হলে আমায় কাজটা করতে হয়। যদিও কাজটা হোটেলের মালিক আমায় দিতে চাননি, কারণ একেটাই আমি অন্ধ, তবুও জোর করে এক প্রকার সেখানে রয়েছি। এরই মাঝে বিভিন্নভাবে অপমানিত হতে হয়েছে। সামনে হাতাতে হাতাতে কারো মুখে গায়ে হাত পড়েছে। হোটেলের মালিক আমার ওপর সবসময় রেগেই থাকে। এসব ভেবে মন খারাপ হয়ে এলো আমার। সকলের নাচ গান আমার কানে এসেছে। আমি বসার জায়গায় সকলের সাথে বসে আছি। হঠাৎ করেই নাচ গান করার মাঝে বিন্দু নামের এক মেয়ে আমায় উদ্দেশ্যে বলল, এই আনিশা, তুমিও তো আমাদের সাথে প্রায় অনেক দিন ধরে আছো, আজ সবাই গাইছে, তুমিও গাও একটা গান। হকচকিয়ে গেলাম আমি। মাথা আর হাত দুটোই নাড়িয়ে বললাম, কি বলছো? আমি তোমাদের মতো এত সুন্দর করে গাইতে পারি নাকি? আমি বারণ করা সত্ত্বেও কারো কানে গেল না। সকলের জোড়াচুরিতে পাগলা হওয়ার বাদল দিনে গানটা ধরলাম। মনটাও হালকা হলে হতে পারে। সকলে ধরে আমায় দাঁড় করালো। তাদের কাঁধে আমার হাত রেখে তালে তালে নাচতে লাগলো। আমার বেশ লাগলো। ঠোঁটে হাসির রেখা ফুটল। সেখান থেকে কিছুটা দূরের ডাব গাছের ভিড়ে এক ডাব গাছে ঠেস লাগিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি আয়াস। পরনে কালো লং কোট, আর কোটের ভিতরে গেঞ্জির কালারের সাথে ঝুলানো আছে সানগ্লাস। তার হালকা বড় বড় চুলগুলো বাতাসে মৃদু উড়ছে। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলো মুখে পড়ছে। বেশ ক্লান্ত সে, চোখে মুখে রাজ্যের বিরক্তি। এভিডেন্স জোগাড় করতে কি না কি করতে হয়। পাশে জুহাইয়ের কথা বলতে ব্যস্ত তার প্রেমিকার সাথে। হঠাৎ গানের আওয়াজে চোখ খোলে আয়াস। সোজা হয়ে দাঁড়িয়ে এগিয়ে আসে। জুহাইয়ের ফোন রেখে এগিয়ে আসে। জুহাইর, সারাদিন গার্লফ্রেন্ডের সাথে এত প্যাচ প্যাচ করে কি কথা বলো? এত কথা কি করে পাও, তাই না? আয়েশের অদ্ভুত প্রশ্নে ভীরু চোখে তাকায় জুহাইয়ের। অতঃপর মুচকি হেসে বলে, স্যার, আসলে হয়েছে কি, শর্মিলা রাগ করেছে, দেশে ফিরেছি কিন্তু দেখা করেনি, রেগে একেবারে বোম হয়ে গেছে, খুব ঝাড়ছে আমায়। তাহলে প্রেম করো কেন? ঝাড় খেতে হলে মায়ের হাতে খাবে। গার্লফ্রেন্ড রোম্যান্স করার জন্য থাকে, এমন হলে প্রেমিকা রাখার প্রয়োজনই বা কি? স্যার, এটা মনের ব্যাপার, মন না মানলে কি করবেন বলুন? আয়াস উচ্চস্বরে হেসে দেয়, যেন জুহাইয়ের কোনো মজার কথা বলে ফেলেছে। জুহাইয়ের ভ্যাবাচাকা খেয়ে তাকাতেই ওর হাতে থাকা দূরবীন নিজের কাছে নিয়ে চোখের সামনে ধরে মেয়েরা যেদিকে নাচ গান করছে সেদিকে তাক করে। তারপর ব্যস্ত কণ্ঠে বলে, আচ্ছা জুহাইর, সকলে কি বলে? মনের অবস্থা ঠিক বুকের বাম দিকে, ঠিক কি না? ঠিক স্যার। কিন্তু বুকের বাম পাশে হার্ট বলে একটা জিনিস আছে, যাকে বাংলায় বলে হৃৎপিণ্ড, যেটা সবসময় বিট করতে থাকে, প্রসারণ আর সংকোচন হয়। তাহলে এর মাঝে মনের অবস্থান কোথায়? হৃৎপিণ্ডকে মন বলা বোকামি, এটা অবাস্তবী। ছেলেরা মেয়েদের খুশি করতে বলে আমি তোমায় মন থেকে ভালোবাসি, আদৌ মন বলে কিছুই হয় না, সবই চোখের আকর্ষণ। চোখ আমাদের গোলক ধাঁধায় ফেলে, সেটা কাটতে পারলে আকর্ষণ কেটে যায়। মেইন পয়েন্ট হচ্ছে ভালোবাসা বলতেও কিচ্ছু হয় না। জুহাইর আয়েশের এত যুক্তি শুনে কনফিউজড হয়ে পড়ে। এত যুক্তি মিলাতে মিলাতে ওর মাথাটা ভন ভন করে ওঠে। কিভাবে পেল এত যুক্তি? এজন্যই হয়তো সবাই আয়েশের কথায় ঘোল খায়। এই ভেবে শ্বাস ছাড়ল জুহাইর। আয়াস জুহাইরের কথা ভেবে বাঁকা হাসল। মনোযোগ দিল মেয়েগুলোর দিকে। একমাত্র এদের ওপরে হামলা চলতে বেশি সময় লাগবে না। গানের আওয়াজ জোরে জোরেই হচ্ছে। বাদ্যযন্ত্র বাজছে।
তার দূরবীন আটকে গেল একটা মেয়ের উপর। মেয়েটা সকলের সঙ্গে কাঁধে হাত দিয়ে পা মেলাচ্ছে। হলুদ রঙের একটা লং জামা পরনে। বয়সটা বেশ কম, 15 থেকে 17-র মধ্যে হবে। পায়ের ছন্দে দুলছে তার কানে থাকা রিং আর চুল। দূরবীনটা ঘুরিয়ে আরেকটু বড় করে মেয়েটার দিকে মনোযোগ দিল সে। খুব ফর্সা গায়ের রং নয়, আবার শ্যামলাও বলা চলে না। এই ধরনের গায়ের রঙকে হলুদ ফর্সা বলে বোধ হয়। নাকটা একটু বোচা, চোখ দুটো ছোট, গোল গোল গাল দুটো, আর সব থেকে সেই ঠোঁটচোরা, যেখানে অদ্ভুত হাসি মাতিয়ে রাখা। হাসিটা যেন আয়েশকে আহত করছে। মাঝে মাঝে সুন্দর করে ঠোঁট নাড়াচ্ছে মেয়েটা। ঠোঁট নাড়ানোর ধরনটাও চমৎকার লাগলো আয়েশের কাছে। স্যার, আপনি কি তাই দেখছেন যা আমি দেখছি? আয়েশ উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। সে তো মেয়েটাতে মগ্ন। জুহাইর আবার বলে, স্যার, কিছু লোক মেয়েদের দিকে যাচ্ছে, দেখে সুবিধার মনে হচ্ছে না, মনে হচ্ছে ওই মেয়ে পাচারকারীদের দল। আয়েশের ধ্যান এবার ভাঙে। হক চকিয়ে তাকায় জুহাইরের দিকে। দূরবীন দিয়ে দলবলকে দেখে নেয়। চেহারায় গুন্ডা গুন্ডা ভাব। স্যার, প্রুফ নেওয়ার সময় এসেছে। এত ভালো এভিডেন্স পাওয়া যাবে না পরে আর। যদি ওরা তুলে নিয়ে যায়? আয়েশের বুক ধক করে ওঠে। মস্তিষ্ক একটাই কথা বলে, এটা হতে দেওয়া যাবে না। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ওর। ও ছুট লাগায় সেদিকে। পেছনের সকলে বিস্ময়ের মাঝে রেখে না জানি কি করতে চলেছে সে। বর্তমান সেদিন প্রাণের বাজি রেখে আমাকে বাঁচালেন সকলকে। ওনার কাঁধে ছুরি মারা হয়েছিল, সেখান থেকেই আমাদের প্রথম সাক্ষাৎ। আমি সেদিন ভয়ে কুঁকড়ে গেছিলাম। এসব ভাবতে ভাবতে হঠাৎ দাঁড়িয়ে গেল সাবু। আপা, ওই তো নীলাদ্র ভাই দাঁড়িয়ে আছে। একটা 3 আঙুলের চোখে দেখতে না পাওয়া মেয়ে, সে কিনা আয়েশ রাইহানের নাগাল থেকে পালিয়ে গেল। এত বড় করে সুন্দর করে বুঝিয়ে দিলাম যে আমি ছাড়া অন্য কারো নাম মাথায় আনা যাবে না। আমার বোঝা উচিত ছিল, কিছু মানুষ ভালো কথা নয়, শক্ত কথাতেই বোঝে। রাগে কটমট করতে করতে চেয়ারের উপর লাথি মেরে দূরে সরিয়ে দিল আয়াস এবং তার হাতে থাকা আনিশার লেখা চিঠি দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে পায়ের জুতো দিয়ে পিষতে থাকলো। চিঠিতে স্পষ্ট লেখা, আমাকে সকলে ক্ষমা করে দিও। আয়াস রাইহানের মতো লোককে বিয়ে করা সম্ভব নয়। একজন মানসিক রোগীর সঙ্গে ঘর করা যায় না। তোমরা হয়তো ওনার রূপ দেখোনি, মুখোশ পরা লোক যে, আসল রূপটা আমি দেখেছি। তারপরেও এই বিয়ে করা আমার কাছে আত্মহত্যার সমান। আমাকে পাগল বলে কোন সাহসে? বিয়ে করতে চেয়েছি বলে মাথায় উঠে গিয়েছে? মানসিক রোগী আমি? হ্যাঁ ওয়েট, আমি মানসিক রোগী? এই কথাগুলো কে বলেছে ওকে? আশেপাশে সকলে ওর ভয়ানক আর তুখুর দৃষ্টি দেখে সকলে কুকিয়ে গেল ভয়ে। আয়াস সবার দিকে তাকিয়ে নিজের দৃষ্টি স্থির করলো তার সৎ মায়ের দিকে। সাক্ষীর জন্য আপনাকে আমি আসতে বলিনি মিসেস মারিয়া রায়হান, কিন্তু আপনি এসেছেন আমার ভালো করতে নয়, আমার নামে যত বদনাম করা যায় সেসব করতে। am I right? মিসেস মালিহা বিস্ময় নিয়ে তাকালেন। কি বলবেন এর উত্তরে বুঝলেন না কি বলা উচিত। আয়েশের বাবা শাহাদ রাইহান উপস্থিত ছিলেন সেখানে। এই দশা দেখে মিসেস মালিহা শাহাদ সাহেবের কানে ফিসফিস করে বললেন, এসব কি করছে তোমার ছেলে অন্যের বাড়িতে এসে? একে তো গরিবের ঘরের মেয়েকে পছন্দ করেছে, চয়েস বলতে কিচ্ছু নেই, আর এসব অভদ্রতা থামতে বলে ওকে। শাহাদ সাহেব স্ত্রীর কথা শুনে আয়েশের দিকে তাকান। আয়েশ নিচু মনে কিছু বিড়বিড় করছে আর এদিক সেদিক তাকাচ্ছে। ওর চোখে রাগের মাত্রা অনেকটা। কিছু বলার সাহস পাচ্ছেন না শাহাদ সাহেব, কেননা ছেলের রাগের সামনে তিনিও ফিকে পড়ে যান। সাহসটার লেভেল একেবারে 0 হয়ে যায়। তবুও গলা খাকারি দিয়ে বললেন, আয়াস, কি হচ্ছেটা কি এসব? পাগলামি করছো? ভুলে যেও না, এটা তোমার হবু শ্বশুর বাড়ি। আয়াস ঘাড় কাত করে শাহাদ সাহেবের দিকে তাকায়। শাহাদ সাহেব অজান্তেই একটা ঢোক গিলেন, কেননা আয়াস অন্তত রেগে থাকলেই এভাবে তাকায়। হবু শ্বশুর বাড়ি মাই ফুট। তোমাকে এখানে জ্ঞান দিতে নয়, বিয়েতে সাক্ষী লাগবে সেই জন্য আসতে বলেছি। চুপচাপ সাক্ষী দেবে, চলে যাবে। আয়েশের কড়া গলার কথাগুলো আর এক ঠুকিলে হজম করলেন শাহাদ সাহেব। সকলে তার দিকে ভীরু চোখে তাকিয়ে আছে। আনিশার মা বাবা মাহবুব আহমেদ ও হেমা আহমেদ বিশ্বাস করতে পারছেন না এটা সেই ছেলে কিনা যে কিনা অতি নম্রভাবে বিয়ের প্রস্তাব এনেছিল। একই মানুষের কত রূপ। তাদের হঠাৎ করে মনে হলো তারা সত্যি মেয়ের বিয়ে আয়েশের সঙ্গে দিতে চেয়ে ভুল করছেন না তো। ওনারা দুজন দুজনের দিকে তাকালেন। আয়েশের কথাতে চমকালেন ওনারা। আর আপনারা? আনিশা নাকি অন্ধ? কেউ পালিয়ে গেল কি করে? আপনারা কেউ সাহায্য করছেন? আয়েশের কথায় থতমত খেয়ে জবাব দেন শিউলি আহমেদ, ও তো জন্মান্ধ নয়। আনিশা আগে স্বাভাবিক ছিল, সকলের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করত, কিন্তু ক্লাস 8-এ যখন পড়ে
তখন ওর অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকে চোখে দেখার ক্ষমতা হারায়। সে কারণেই তো লিখতে পারে এখনো, এমনকি আরো অনেক কাজই পারে যা স্বাভাবিক মানুষ পারে। আমরা কেউ ওকে সাহায্য করিনি। আমরা কি জেনে শুনে নিজের মুখে চুলকানি লাগাবো? তুমিই বলো আয়াস বাবা। আয়াস নিজের প্রখর বুদ্ধি কাজে লাগিয়ে ভাবল শিউলি আহমেদ কিছু ভুল বলেনি। ওনারা যদি কেউ সাহায্য করতেন তাহলে আয়েশের সঙ্গে বিয়েতে কেন মত দিতেন? এসব আকবাজ ভাবতে ভাবতে জুহাইয়ের ঘরে প্রবেশ করে। তাড়াহুড়োর সঙ্গে বলে ওঠে, আনিশা ম্যামের খোঁজ পাওয়া গেছে, লোকেশন ট্র্যাক করতে পেরেছি। আয়েশের চোখ জলজল করে ওঠে, মুখ ফুটে এক রহস্যময় হাসি। তারপর সকলের দিকে তাকিয়ে নিজের বাবার দিকে তাকিয়ে বলে যায়, তোমরা নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারো, কারণ আমি আর এখানে ফিরছি না। হনহনিয়ে বেরিয়ে গেল জুহাইরের সঙ্গে আয়াস। আয়াস যাবার পরপরই আয়াসের মা বাবাও আনিশার পরিবারের সঙ্গে কোনো রকম কথা না বলেই চলে এলেন। প্রথম থেকেই তাদের বিয়েতে কোনো মত ছিল না। মিসেস হেমা তাদের থামাতে গিয়েও পারলেন না। কান্নায় ভেঙে পড়েন মিসেস হেমা। ওনার মেয়ে নিখোঁজ। এবার সত্যি সত্যি মনে হচ্ছে এসবের জন্য ওনারাই দায়ী। কান্নারত অবস্থায় উনি বলেন, আমার মনে হচ্ছে আমরা সত্যিই কোনো ভুল করে ফেলেছি। আনিশা ঠিক বলছে না তো? আজ জামাইয়ের আচরণ দেখেছো? আমি একই কথা ভাবছি হেমা। দীর্ঘশ্বাস ফেলে বললেন মাহমুদ আহমেদ, কিন্তু তাদের ধমক দিয়ে চুপ করালেন শিউলি আহমেদ। কি বলছো তোমরা? না জামাইয়ের কি না রাগ করা স্বাভাবিক না? কত আশা নিয়ে বিয়ে করতে এসেছিল, সব ঠিক ছিল, কিন্তু তোমাদের আশকারা পাওয়া মেয়ে এই রাতে উধাও হয়ে গেল। বিয়ের আসর থেকে যদি পাত্রী উধাও হয় তাহলে পাত্রপক্ষের খারাপ লাগা স্বাভাবিক না? আর ওরা অত বড় লোক মানুষ, ওদের তো রাগ হবেই। তোমরা অযথা বেশি বুঝছো। চুপ করো তোমরা। নাচ জামাই ঠিক মেয়েটাকে খুঁজে বের করবে। শিউলি আহমেদের কথায় নিজেকে আশ্বস্ত করতে পারলেন না মিসেস হেমা। হাঁসফাঁস করতে থাকলেন। তুষারকে কাছে টেনে এনে জড়িয়ে ধরলেন তিনি। অনেকক্ষণ ধরে নীলাদ্রের হাত ধরে কেঁদে চলেছি আমি। কান্না যেন ফুরোচ্ছেই না। কোথায় যাব, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। নীলাদ্র আমাকে সান্ত্বনা দিয়ে বলল, কান্নাকাটি করলে তো চলবে না আনিশা, এভাবে করতে থাকলে তো ধরা পড়ে যাব। তুমি কি এখান থেকে যেতে চাও না? এখান থেকে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই, কিন্তু আয়েশের জন্য আমার যেতেই হবে। বুঝতে পারছি না কোথায় লুকোবো। তুমি এখানেই দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। তোমার পায়ে লেগেছে, যেতে পারে না। ভয়ে ভয়ে ছেড়ে দিলাম নীলাদ্রের হাত। হয়তো সে চলেও গেল। সমুদ্রের পাড়ে গা ছমছমে পরিবেশ থাকতে ভয়ও করছে, পায়ে করছে যন্ত্রণা। রাতের জোয়ার ভাটায় সমুদ্রের পানি আরো কাছে চলে এসেছে। হাড় হিম করা বাতাসে দুটো বাহু ধরে ঠকঠক করে কাঁপছি আমি। আর কারণ খুঁজছি, হঠাৎ কেন আমার মতো অন্ধ মেয়েকেই বিয়ে করতে হবে আয়েশকে। এর আগে উনি যেমন আমার উপকার করেছেন তেমনই বদনামও করে ছেড়েছেন। আমি নিশ্চিত উনিই আমায় তুলে নিয়ে গিয়েছিলেন, যার কারণে বদনাম হয়েছি আমি। এই জন্যই দাদিমা আমার বিয়ে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করছেন। সেই সঙ্গে আমার মা বাবাও। প্রায় 10-15 মিনিটের মতো দাঁড়িয়ে আছি একা, কিন্তু নীলাদ্র আসছে না। এক সময় ভয় আমার মনে জমা হতে শুরু করলো। এখন সাবুও নেই। আস্তে করে ডাক দিলাম, নীলাদ্র, নীলাদ্র, কোথায় তুমি? কোনো সারা শব্দ পেলাম না। ভয়ে আটকে উঠলাম। আজ যদি নীলাদ্র না আসে তাহলে জানি না কি হবে আমার। আস্তে করে পায়ের ধাপ ফেলতে লাগলাম আর জোরে জোরে নীলাদ্রকে ডাকতে লাগলাম, কিন্তু কোনো লাভই হলো না। বিপাকে পড়ে কান্না পেল আমার, চোখে ভরে এলো অশ্রু। আবারও চিৎকার করে ডাকলাম, নীলাদ্র! কোনো লাভই হলো না। সোজা হাঁটতে হাঁটতে কিসের সঙ্গে যেন ধাক্কা খেলাম আমি। পড়ে যাওয়া থেকে বাঁচতে যেই বস্তুর সঙ্গে ধাক্কা খেলাম তাকেই হাত দিয়ে জড়িয়ে ধরলাম। অতপর আবিষ্কার করলাম এটা কোনো বস্তু নয়, আস্ত একটা মানুষ। তবে কি এটা নীলাদ্র হবে? হয়তো। এই রাতে ও ছাড়া কে থাকবে? ঝটপট করে ভয়ের চোটে ওকে জড়িয়ে ধরলাম। এবার শব্দ করে কেঁদে দিলাম। এতক্ষণ কেন একা দাঁড় করিয়ে রেখেছিলে? আমি তো ভেবেছিলাম তুমি আসবে না আর। I lost my beautiful wife. কণ্ঠস্বর শুনে আমার শরীর সহ আত্মাও কেঁপে উঠল। এটা নীলাদ্রের কণ্ঠ নয়। লোকটার গরম নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে। হয়তো আমার দিকে ঝুঁকে আছেন। এক ঝটকায় ছেড়ে পিছিয়ে এলাম আমি। পিছিয়ে যেতেই থাকলাম। পায়ের নিচে বালিতে আমার বেনারসি গড়াগড়ি খাচ্ছে। নীলাদ্র কোথায়?
মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে আমার। কোনো কিছু ভাবনা চিন্তা না করেই পিছন দিকে ছুটতে শুরু করলাম, কিন্তু কিছুক্ষণ পরই আবিষ্কার করলাম পায়ের নিচে পানি। আমি সমুদ্রের দিকে দৌড়চ্ছি, সেখানেই থেমে গেলাম। ডান দিকে দৌড়তে নিলে শাড়ির পায়ের নিচে পড়লে পেঁচিয়ে পড়ে যাই আমি সমুদ্রের পাড়ে হালকা পানিতে, ভিজে যাই জোয়ার ভাটা বড় ঢেউয়ের কারণে। শুধু শুধু পালানোর চেষ্টা করলে লাভটা কি হলো? তোমার চিন্তা ভাবনা প্রশংসা করতে হয়, বড্ড সাহস আছে তোমার। আপনি কি করে আমায় খুঁজে পেলেন? আয়েশের কথায় পাল্টা প্রশ্ন করলাম আমি, কেননা এই প্রশ্নটাই মাথায় আমার ঘুরছে। নিজেকে ক্লান্ত লাগছে। আয়েশের হাসির শব্দ পেলাম। তুমি ইন্টেলিজেন্ট, কিন্তু তবে কি জানো, আমি তোমার চেয়ে দ্বিগুণ ইন্টেলিজেন্ট। টিনেজ মেয়ে তুমি, এমন পদক্ষেপ নিয়ে যে দুইবারও ভাববে না সেটা আমার জানা ছিল। তোমার ঘরে গিয়েছিলাম মনে আছে? তোমার একটা গয়নার সঙ্গে লোকেশন ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম। তবুও একটা বিশ্বাস ছিল তুমি পালাবে না, কিন্তু তুমি সেটাই করলে। অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গেলে। বেশ চিল্লিয়ে কথাগুলো বললেন উনি। এসব উনি করতে পারেন আমার ধারণারও বাইরে ছিল। চোখ বড় বড় করে সমুদ্রের নিচের বালি চেপে ধরে বসে আছি। একসময় প্রশ্ন করলাম, নীলাদ্র কোথায়? সঙ্গে সঙ্গে আবারও আমার মুখ চেপে ধরলেন উনি। অন্য হাতে চেপে ধরেছেন আমার চুলের খোপা। নাম নেবে না ওর, মুখ সেলাই করে দেবো তোমার। ভুল তুমি অনেক করে ফেলেছো, আমাকে রাগিয়ে না ঢার্লিং। আর এই ছেলেটাকে অজ্ঞান করে রাস্তার মাঝখানে ফেলে দিয়ে এসেছি। কখন গাড়ি নিচে চাপা পড়লে সেটা গাড়ির দোষ হবে, তাই না? আমি কথাই বলতে পারছি না। নিজের চুল ছাড়ানোর চেষ্টা করতে করতে দুর্বল হয়ে পড়লাম আমি। মাথায় ভার হয়ে আসছে, শক্তি কমে আসছে। একসময় চোখ জোড়াও বন্ধ হয়ে এলো আমার। নেতিয়ে পড়লাম একেবারে। শেষবারের মতো অনুভব করলাম উনি আমাকে তার বুকে জড়িয়ে নিলেন। আমার কানে আসছে ওনার চমৎকার কণ্ঠে বলা কিছু অস্পষ্ট কথা। যার হাসিতে আহত হয়েছি তাকে এত সহজে ছাড়ি কি করে বলো? যার চোখে নিজের ভালো থাকা দেখেছি তাকে এভাবে হারাই কি করে বলো? তাকে যে রেখেছি মনের অন্দর মহলে, সেই অন্দর মহল থেকে তাকে কেউ বের করতে পারবে না। জ্ঞান ফিরল আমার। আশেপাশে হাতাতে থাকলাম আমি। চোখ খুললাম। ঠান্ডা লাগছে খুব। মনে হচ্ছে এসি চলছে, কিন্তু আমার বাড়িতে এসি আসবে কোথা থেকে? আমার মুখে অপর পড়ছে গরম নিঃশ্বাসের উত্তাপ। সেই নিঃশ্বাসের সঙ্গে আমার নিঃশ্বাসও জোরে জোরে ওঠানামা করছে। মনে হচ্ছে কেউ আমার ওপর উবু হয়ে রয়েছে। দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলাম আমি, কিন্তু লাভ হলো না। একটা হাত আমায় আঁকড়ে ধরতেই ভয়ে কেঁপে উঠলাম। কম্পিত সুরে বললাম, কে? যার হওয়ার কথা। কণ্ঠটা চিনতে বিন্দুমাত্র ভুল হলো না। ধর পড়িয়ে উঠে বসলাম। গায়ের ওপর থেকে চাদর ফেলে নিচে নামতে গেলাম। আশেপাশে হাতড়াতেই কারো গাল আমার হাতের সামনে এলো। গালে খোঁচা খোঁচা দাড়ি উপলব্ধি করে চিৎকার করে বললাম, এটা কোথায় এনেছেন আমায়? আমি বাড়ি যাব। তোমার ওই হাতটা দিয়ে আমায় টাচ করো তো দেখি। তোমার হাতে ছোঁয়া আমার খুব ভালো লাগছে, টাচ করো। এসো এসো। আমি স্পষ্ট বুঝতে পারলাম আয়েশ প্রসঙ্গ পাল্টাতে চাইছেন। রাগ হলো আমার। আরো দ্বিগুণ জোরে চেঁচিয়ে বললাম, আমি কি বললাম শুনতে পাননি? কোথায় এনেছেন আমায়? আর আমার শাড়ি? আমার গায়ে তো শাড়ি ছিল, এই জামা নয়। কে চেঞ্জ করেছে এসব? নিজের হাত আর মুখে হাত বুলিয়ে দেখলাম আমার শাড়ি চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে। কে শাড়ি চেঞ্জ করতে পারে? আয়েশের কথা ভাবতেই লজ্জা আর রাগে কুকড়ে গেলাম আমি। অস্বস্তি আর লজ্জা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বলে উঠলাম, এটা আপনি কি করে করতে পারলেন? এতটা খারাপ আপনি? ছি, শেষমেশ কিনা আমার ড্রেস চেঞ্জ। আপনার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। বিয়ে করতে পারলেন না বলে শেষে কিনা এইভাবে আপনি আমার... পুরোটা বলতে পারলাম না। শেষের কথাগুলো বলার মতোই না। লজ্জায় মাথা নুইয়ে ফেললাম। আচমকা আয়াস আমার গাল দুটো নিজের হাত দিয়ে চেপে ধরলেন। অপ্রস্তুত হয়ে বসে পড়লাম আমি। ঘাবড়ে গেলাম, হয়তোবা বেশি বলে ফেলেছি এই ভেবে। আয়াস আমার গাল ক্রমশ জোরে গাল চেপে ধরেছেন। শোনো, না আমার কোনো খারাপ ইন্টেনশন আছে, না তোমার জামা কাপড় আমি চেঞ্জ করেছি। যদি তোমার সঙ্গে খারাপ কিছু করারই হতো, যেদিন তোমায় তুলে নিয়ে গিয়েছিলাম সেদিনই করতাম। হোটেলের লেডি স্টাফ তোমার কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছে। যদি তখনই ভিজে শাড়ি তোমার শরীর থেকে না সরানো হতো, জ্বরে পুড়ে যেত এতক্ষণে। আক্রোশে ফেটে পড়ে কথাগুলো বললেন আয়াস। আমার গাল দুটো ছেড়ে দিয়ে এক প্রকার ধাক্কা দিলেন উনি। আমি টু শব্দও করলাম না। আমি হতভম্ব হয়ে গিয়েছি। নিজের হতভম্বতা কাটিয়ে কোনো রকমে বললাম, তার মানে আমি ঠিক ছিলাম না? আপনি সেদিন আমায় তুলে নিয়ে গিয়েছিলেন। আমি ছাড়া তোমায় ছোঁয়ার সাহসটা কে দেখাবে বলো? সেদিনের কথা ভেবে আমারই হাসি পাই। মনে আছে নিজের হাত পায়ের বাঁধন খুলতে বলেছিলে,
তার উপর বলেছিলে মার্শাল আর্ট এক্সপার্ট তুমি, একবার তোমার বাঁধন খুলে দিলে তোমায় মেরে গুম করে দেবে। খুলে তো দিয়েছিলাম, মারতে গিয়ে তুমি নিজেই উল্টে পড়েছিলে আমার উপর। সেদিন আমি খুব হেসেছিলাম। আমি অসহায় ভঙ্গিতে বসে আছি, মনে তৈরি হয়ে চলেছে লোকটার প্রতি রাগ আর ক্ষোভ। ওনার জন্য কত প্রকার কথা শুনতে হয়েছে তা ওনার ধারণাই নেই। আজ দাদিমার কথাগুলো মনে পড়েছে। দাদিমা বলে আমার মতো অন্ধ, তার উপর আবার মেয়ে মানুষ, বাইরে চলাফেরা করা উচিত নয়। সেদিনের কথা এখনো ভুলতে পারিনি আমি। দুম করে বলে বসলাম, আমি বাড়ি যাব, হোটেল থেকে বাড়ি পৌঁছে দিন, নয়তো আমি একা বেরিয়ে যাব। আয়েশ আগের মতোই একরোখা মনোভাব নিয়ে বললেন, তোমার কি মনে হয় আমি এমনি এমনি আমার কাছে এনে রেখেছি? কেন রেখেছেন, কি উদ্দেশ্য আমি কিচ্ছু জানতে চাই না, বিশ্বাস করুন। আমি শুধু বাড়ি যেতে চাই, ব্যাস। আপনি যদি আমায় না নিয়ে যান আমি একাই চলে যাব। বলেই উঠে দাঁড়ালাম আমি। আন্দাজ মতো একদিকে হাঁটতে লাগলাম। আয়েশ দ্রুততার সঙ্গে বললেন, ওদিকে যেও না, দেওয়াল আছে, ডোন্ট মুভ। আমি ওনার কথা শোনার অবস্থাতে মোটেও নেই। রাগে ফেটে পড়ছি আমি। তবে কথা না শোনার বদলে দেয়ালে মাথা ঠুকে গেল আমার। মৃদু আর্তনাদ করেই ফ্লোরে বসে পড়লাম। পায়েও বেশ লাগছে। এবার অস্থির হয়ে কেঁদে দিয়ে বললাম, আমি বাড়ি যাব, মা বাবার কাছে যাব। আমার কান্নায় বিন্দুমাত্র মন গলেনি আয়েশের। হঠাৎ করেই শূন্যে ভাসতে লাগলাম। আয়েশ আমার পাঁচকোলা করে তুলে নিয়ে আবারও বেডের নরম গদিতে বসিয়ে দিলেন। গাম্ভীর্যের সঙ্গে বললেন, পুরো 12.5 ঘন্টা আমার কাঁধে তোমার মাথায় রাখতে গিয়ে নিজের ড্রাইভ করে যখন নিজের বাড়িতে এলাম, আবার তোমায় বাড়ি দিয়ে আসতে যাবো ভাবছি। আয়েশের কথা শুনে আমার কান্নাটুকুও বন্ধ হয়ে গেল। এক ধ্যানে বসে কিছুক্ষণের জন্য ভাবতে লাগলাম উনি কি বললেন, আমার সঙ্গে কি মজা করছেন। কপাল কুঁচকে হাতের কাছে বালিশ দিয়ে একদিকে ছুঁড়ে দিয়ে বললাম, কি যাতা বলছেন, আমি আমার এলাকায় নেই। আমি কোথায়, আমার বাড়ি কোথায়, আমি কক্সবাজারে নেই। আয়াস হাসতে হাসতে বললেন, নো, তোমাকে সেখান থেকে তুলে নিয়ে হোটেলে গিয়ে চেক আউট করে সরাসরি ঢাকা নিজের বাড়ি চলে গেছি। আসলে কি বলতো, আবার কেস আছে কিনা, কোর্টে ডেট পড়েছে, তোমায় রেখে চলে আসতে পারি না। আবার এটাও ভেবে দেখলাম নিজের এলাকায় থাকলে তুমি সবসময় টিরিং বিরিং করে লাফাবে, তা তো হয় না। এবার আমার বাড়িতেই থাকবে, কাল সকালে আমাদের বিয়ে হবে, তোমার ফ্যামিলির লোকজন আসছে, এবার আর কোনো চান্স পাবে না। তুমি অনেক ভুল করে ফেলেছো, অনেক ক্ষমাও পেয়েছো, তোমায় ভালোবাসি বলে মাথায় উঠে বসবে না, আবার সঙ্গে গলা নামিয়ে কথা বলবে। আপনি এটা কি করে করতে পারলেন, আমাকে কি করে নিয়ে আসতে পারলেন নিজের বাড়িতে। আর আমার অবাক লাগছে এটা ভেবে যে আমার পরিবারের কেউ বাধাও দিল না ব্যাপারটাই। আয়েশ চুপ থেকে আবার বলল, দেওয়ার সুযোগই পাইনি, আমি ফোন করে জাস্ট তাদের জানিয়ে দিয়েছি তোমায় নিয়ে যাচ্ছি, আর কাল যেন আমাদের বাড়িতে চলে আসে। আর একটা কথা, কথায় কথায় কান্না আমার পছন্দ নয়। তাছাড়া তুমি তো কাঁদছো না, ড্রামা করছো, এই মেলো ড্রামা বন্ধ করো। আয়েশের ধমকানিতে কান্না থেমে যায় আমার। অবাক কণ্ঠে বললাম, আপনি কি করে জানলেন আমি কাঁদছিলাম না। চোখে পানি নেই অথচ চোখ মুখ জড়িয়ে কান্না করছে। নিজেকে চালাক ভাবার ভুলটা করবে না। লাস্ট ওয়ার্নিং, ওই নীল না নীলাদ্র, ওর কথা যদি ভুল করেও নিজের মুখে এনেছো না, তোমার মুখটা পুরো 2 দিনের জন্য বেঁধে রাখবো, খুলতেও পারবে না। ওনার অগোচরে আমি মুখ ভেঙচি কাটলাম। এটা সত্যিই আমি কাঁদছিলাম না। প্রতিকূল পরিস্থিতিতে শক্ত থেকে সেখান থেকে বের হওয়ার বুদ্ধি বের করার মতো গুণটা আছে আমার মধ্যে। আমি সহজে ভেঙে পড়ার মতো মেয়ে নই। হয়তো তুমি এখনো মনে মনে কোনো স্টুপিড আইডিয়া বের করার চেষ্টা করছো, কিন্তু তোমায় আমি তোমার ভালোর জন্যই বলছি। নিশা পাখি, একটা কথা বলো তো, গতকাল নীলাদ্র করে নিজের কত ক্ষতি করেছো? তোমার কষ্ট হয়েছে না? পায়ে ব্যথা পেয়েছো? ওর কথা যত কম ভাববে তত ভালো। আমি তোমার পায়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়েছি। ওনার হুটহাট নম্র ব্যবহার আমায় হাজার ভোল্টেজের শক দেয়। হঠাৎ করেই আমায় ব্যান্ডেজ লাগানোর পায়ে চুমু খেতেই আমি ঝড়ের গতিতে পা উঠিয়ে চাদর হাতিয়ে পা ঢেকে নিলাম। এক নিঃশ্বাসে বললাম, অদ্ভুত তো, কি করছেন, পায়ে এভাবে চুমু খায় কেউ? আমার প্রশ্নের কোনো জবাব পেলাম না। আমি চাতক পাখির মতো জবাবের আশায় বসে রইলাম। উত্তরটা না পেয়ে নিজের গালেও ওনার ঠোঁটের ছোঁয়া পেয়ে পিছিয়ে গেলাম আমি। এখানে থাকা বড়ই যন্ত্রণার, পিছিয়েও বোধহয় খুব একটা লাভ হলো না। গলায় ও ঠোঁটে ছোঁয়ালেন ইচ্ছে মতো। নিজেকে আড়াল করার চেষ্টা করতেই আমি অনুভব করি উনি নিচে থেকে সরে গেছেন। আজ বিয়ে হয়নি বলে তুমি যে শুধু শুধু পালাতে গেলে। আমি বড় বড় নিঃশ্বাস ছাড়ছি। এক্ষুনি দম বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। ওনার এরূপ অত্যাচারে সাহস কমে এলো আমার। মিনমিন করে বললাম, মায়ের সাথে কথা বলবো। ওই ক্যাস, আমি একটু পর একটা কাজ ছেড়ে ফোন নিয়ে আসছি।
আমাকে তো ঘরে রেখে উনি চলে গেলেন। দরজা লাগানোর শব্দ পেলাম। কিছুক্ষণ বসে থেকে উঠে অনেক কষ্ট করে দরজা পর্যন্ত পৌঁছলাম। ঘরটা বেশ বড়। দরজা পর্যন্ত পৌঁছতে কত পরিশ্রম করতে হলো। দরজা টানতেই খুলল না। বেশ কিছুক্ষণ ধরে টানাটানি করেও যখন কোনো লাভ হলো না, তখন বুঝলাম আয়েশ বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে গিয়েছেন। মহা মুশকিল তো, এভাবে ঘরে বন্দি করে রাখবেন নাকি? এখন কি করব? চোখের চশমা খুলে হাতে গুছিয়ে চেয়ারে বসে আছেন মাহমুদ আহমেদ। কপালে চিন্তার ছাপ। আর এক হাত দিয়ে ডান কানের কাছে ধরে আছেন উনি। কথা বলছেন আজিম কালামের সঙ্গে। আজিম কালাম আনিসার মামা হন। উনি আনিসাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। মাহমুদ আহমদের মুখে সবটা শুনে আজিম সাহেব চকিতে বলে ওঠেন, তোমাদের কি বলি বলো তো, না জেনে অচেনা ছেলের সঙ্গে কেন বিয়ে ঠিক করতে গেলে? সবকিছু এত তাড়াহুড়োর মাঝে হয়ে যাবে বুঝতে পারিনি। এখন কি কবর কিছু বুঝতে পারছি না। মেয়েটা আমাদের কাছেও নেই, নিয়ে চলে গেছে আয়াস। ও কি করছে, কেমন আছে তাও জানি না। মাহমুদ আহমেদ চিন্তার ভঙ্গিতে বললেন, আমার প্রথমে মত ছিল না, কিন্তু মা জোরাজোরি করলো। ছেলেও ভালো মনে হয়েছিল, তাই আর না করিনি। আর আয়াস বলে দিয়েছে আজ রাতে আমরা যেন ঢাকা যাই, কাল সকালেই বিয়ে হবে। মাহমুদ, আমার কথা শোনো। আয়াস রায়হানের কথা আমিও শুনেছি। আজ পর্যন্ত যতগুলো কেস জিতেছে সব খারাপ লোকদের কেস। টাকা পেলে কিছু লাগে না তার। এই ভুলটা তোমরা করো না। আর সত্যি বলতে গেলে আনিশাকে আমার ছেলে খুব পছন্দ করতে এককালে। ও তো আমাদের বাড়ি থেকেই লেখাপড়া শিখেছিল। ভাবলাম বড় হলে বিয়ে দিব, কিন্তু মেয়েটা অ্যাক্সিডেন্ট করে বসলো। আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে মোটেও ভালো করনি তোমরা। আমি দেখছি কি করা যায়। আরো কিছু কথাবার্তা বলে ফোন কেটে দেন মাহমুদ সাহেব। উনি নিরুপায় বসে বসে রইলেন। হাউ ডে ইউ মিস্টার বাহাদুর, আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার কি করে পেলেন আপনি? কোন সাহসে আপনি আমার কেস জেতা সম্পর্কে সন্দেহ করলেন? সব কিছুই এখন হাতের বাইরে। দাঁতে দাঁত চেপে বলে আয়াস। ওর হাতে থাকা পানির গ্লাস রাগে শক্ত করে চেপে ধরেছে সে। ওর জেতার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে ওর মাথা কাজ করে না। আর রক্তিম বাহাদুর সেটাই করেছেন। আয়াসের অবস্থা বুঝে মিস্টার বাহাদুর মেইয়ে গেলেন। আই অ্যাম সরি মিস্টার রায়হান, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাকে কথাটা বলিনি, আপনি ভুল বুঝছেন আমায়। আসলে আপনি তো সেদিন কোনো এভিডেন্স কক্সবাজারে জোগাড় করতে পারেননি, তাই বললাম আর কি। ভুল আর ঠিক শেখাতে আসবেন না। আপনি আমার ক্ষমতার উপর আঙুল তুলেছেন। আপনার কেস আমি এখানেই ছাড়ছি। আমি আপনার হয়ে লড়বো না। এটা কি করে বলতে পারেন আপনি? এত দূর এসে কোর্টের ডেট ফাইনাল হয়েও এসব কি বলছেন? দেখুন, মাথা ঠান্ডা করুন। আপনি যদি বলেন আরো 10 লাখ টাকা আপনাকে অ্যাডভান্স দেব আমি। এবার রাগে কাছের গ্লাসটা নিচে ছুঁড়েই মারে আয়াস। হুঙ্কার ছেড়ে বলে ওঠে, আপনি আবার টাকার গরম দেখাচ্ছেন? আপনার সেই দ্বিগুণ টাকার মালিক আয়াস রহান। ওই কেস আপনিও তো একজন নারী পাচারকারী, তাই না? অপর পাশ থেকে আর আওয়াজ এলো না। বোধহয় মিস্টার বাহাদুর বেশ অবাক হয়েছেন। এই কথা অন্য কেউ জানে না। আয়াস কি করে জানলো? ভয়ানক হাসি হাসে আয়াস। ভাবছেন এই কথা কি করে জানলাম? আমি আগে থেকেই জানতাম আপনি অযথাই কেসটা করেননি। আসলে আপনার নারী পাচারের বিজনেস তালা ঝুলে যাচ্ছিল ওই আরেক দলের জন্য, যার বিরুদ্ধে আপনি কেস করেছেন। সে কারণেই তো ওদের রাস্তা থেকে সরিয়ে আপনার রাস্তাটা ক্লিয়ার করতে চাইছেন। ওই সব জানি। আমার ক্লায়েন্টের ব্যাপারে জন্ম তারিখ থেকে তার ঠিকুজি গুষ্টি আমার সব জানা। আপনি আমায় রাগিয়ে ঠিক করেননি, এর দাম আপনি সঠিক সময় পেয়ে যাবেন। বলেই ফোনটা কেটে দেয় আয়াস। মাথায় আগুন জ্বলছে ওর। তাকিয়ে আছে ভাঙা গ্লাসের কাছের টুকরোর দিকে। হাত পা রাগে ঠকঠক করে কাঁপছে। ফুলে উঠেছে কপালের রগ। অস্থির হয়ে উঠেছে সে। এক পর্যায়ে কাচের টেবিলে থাকা সবকিছু ফেলে দেয় সে। তবুও যেন ক্ষান্ত হয় না তার মন। নিজের চুল চেপে ধরে আছে আয়াস। মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছে। কাঁপছে তার পুরো শরীর। কি করলে তার মনটা শান্ত হবে বুঝতে পারছে না। মাথার মধ্যে অসহ্যকর যন্ত্রণা হচ্ছে তার। যদিও এটা নতুন কিছু নয়। হঠাৎ করেই যখন রাগটা বাড়ে তখন এক অদ্ভুত মাথা ব্যথা জাগে। এটা আয়েশের কাছে অসহনীয়। এদিক ওদিক হাঁটতে হাঁটতে অস্থির হয়ে আশেপাশে সব জিনিস ছুঁড়ে মারে আয়াস। কাচের শোকেসে লাথি মেরে ভেঙে ফেলে। এতে তার পায়ে আঘাত লাগে না। স্যান্ডেল পরে থাকায় কাচ আর পা স্পর্শ করতে পারে না। আবার কেন যন্ত্রণা হচ্ছে? সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে মাথাটা কেটে ফেলতে। কি করে যন্ত্রণা কমাবো? কি করবো? চোখ মুখ খিচে কিছুক্ষণ দেয়াল ধরে দাঁড়িয়ে থাকে আয়াস। কপাল বেয়ে দরদর করে ঘাম বেয়ে পড়ে। একটা সময় চোখ মেলে সে। ছুটে যায় কাবার্ডের ড্রয়ারের দিকে। ড্রয়ার খুলে এদিক ওদিক জিনিস এদিক ওদিক করতে থাকে আর প্রলাপ বকতে থাকে। ইঞ্জেকশন কোথায় গেল ওটা?
আমার মাথা যন্ত্রণা কমাতে পারে ওটা, কিন্তু কোথায়? অস্থির হয়ে কথাগুলো বলতে বলতে ওর হাতে আসে একটা ইনজেকশনের সিরিঞ্জ। বাম হাত দেখে ইনজেকশনের নিচে নিজেই পুশ করে ফেলে আয়াস, তারপর ফেলে দেয় ডাস্টবিনে সেটা। অতপর মাথা চেপে ধরে। ইনজেকশন নিলেও যন্ত্রণা কমতে দেরি লাগবে। এতক্ষণ মাথা ব্যথা সহ্য করতে মরেই যাবে আয়াস। সে নিজের হিতাহিতে জ্ঞান হারিয়ে অজান্তেই তার হাতের কাছে থাকা মাটির ফুলদানি তুলে নিজের কপালে আঘাত করে বসে। সঙ্গে সঙ্গে ফুলদানি ফেলে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস নেয়। তার কপাল ফেটে রক্ত বের হচ্ছে, তার কোনো খেয়ালই নেই। একসময় চোখটা বন্ধ হয়ে আসে ওর। দেওয়ালের সাথে ঘেঁষে হাত পা ছিটিয়ে পড়ে যায় সে। বিধ্বস্ত হয়ে পড়ে থাকি সেখানেই। বেডের ওপর বসে থেকে নীলাদ্রের কথা ভাবছিলাম আমি। নীলাদ্রের সঙ্গে কি করে কথা বলা যেতে পারে সেই বিষয়ে ভাবতে মগ্ন ছিলাম। আচমকা বিকট শব্দ কানে এলো আমার। কান খাড়া করতেই আরো অনেক শব্দ পেলাম। মনে হচ্ছে পাশের ঘরেই কেউ একেবারে ইচ্ছে মতো জিনিসপত্র ভাঙচুর করে ফেলেছে। আন্দাজও করলাম মানুষটা কে হতে পারে। ঝড়ের গতিতে উঠে হাতড়ে দরজা পর্যন্ত গেলাম। ধাক্কাতে লাগলাম দরজা। কেউ আছেন? প্লিজ দরজাটা খুলে দিন। আমার কথা যেন কারো কানেই গেল না। এই বাড়িতে কি আয়েশ একা থাকেন? তা কি করে হয়? ওনার বাবা মাও তো আছেন। উনি ভেবে আবার চিৎকার করে ডাকলাম আমি। কেউ থাকলে দরজাটা খুলে দিন প্লিজ, আমি বাইরে যাব। দরজা ধরে হাত দিয়ে শব্দ করতেই থাকলাম। কিছুক্ষণ পরেই খুলে গেল দরজা। 2 ধাপ পিছিয়ে গেলাম আমি। কে? আমি মালিহা রায়হান। মেয়েলি কণ্ঠে আশ্বস্ত হলাম আমি। উনিই তো আয়েশের মা। মুখে হাসি ফুটিয়ে ধন্যবাদ জানালাম ওনাকে, কিন্তু উনি আমার কথার কোনো উত্তর দিলেন না। ভাবলাম হয়তো চলে গেছে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে ওনার কণ্ঠে আবারও শুনতে পেলাম। পালাতে তো পারলে না, আয়াসের অত্যাচার তো সইতেই হবে। আমি তো ওকে ছোট থেকে জানি, ও তোমাকে মানুষ নয় নিজের প্রিয় জিনিস মনে করছে। আর ও নিজের প্রিয় জিনিসগুলো কখনোই কাউকে দেখতে অবধি দেয় না। আর তোমার জন্য বিয়ে করতে না করেছিলাম না? আমি জানি, কিন্তু আমারও বিয়ে করার কোনো ইচ্ছে নেই, বিশ্বাস করুন। আমি চাই না ওনাকে বিয়ে করতে। উনি তো আমাকে পারলে শিকল দিয়ে বেঁধে রাখবেন। আমি এখন একা কি করব? আচ্ছা, একটু আগে জিনিস ভাঙচুর করার শব্দ আসছিল, আপনি পেয়েছেন? আয়েশের মা খুব স্বাভাবিকভাবেই উত্তর দিলেন। হ্যাঁ পেয়েছি। নিশ্চয়ই তোমার হবু বর মাথা গরম করে আমার ঘর এলোমেলো করছে। সবে তো বাড়িতে এলে, আরও ওর কত রূপ দেখবে। আমি ওর ঘরের দিকেই যাচ্ছি। মনে হচ্ছে নিজের কোনো ক্ষতি করে বসেছে, নইলে শান্ত হয়ে ঘরে বসে থাকতো না। আকাশ থেকে পড়লাম আমি। নিজের ক্ষতি করেছে মানেটা ঠিক মেলাতে পারলাম না। বিস্ফোরিত কণ্ঠে বললাম, মানে নিজের ক্ষতি করবেন কেন উনি? তা কি করে বলবো, আয়াসই ভালো বলতে পারবে। নিজের অজান্তেই অস্থিরতা বাড়তে থাকলো আমার মনে। সেই অস্থিরতা লুকাতে গিয়েও পারলাম না। হতভম্ব করে বললাম, দয়া করে আমাকে ওনার ঘরে নিয়ে যাবেন। বাবা, যে তোমার বিরুদ্ধে গিয়ে বিয়ে করছে, তোমায় অত্যাচার করছে, তার প্রতি এত দরদ? নাকি বড় বাড়ি গাড়ি আর টাকার দরদ? কথাগুলো উদ্ভট আর যুক্তিহীন লাগলো আমার কাছে। অদ্ভুত মহিলা তো উনি। নিজের ছেলের এই অবস্থা আর আমার সঙ্গে দাঁড়িয়ে দিব্যি আমাকে যাচ্ছে তাই বলে চলেছেন। যদিও সৎ মা, কিন্তু শেষমেশ মা শব্দটা তো জড়িয়েই আছে। আবারও উনি বললেন, দেখো, আমার কাছ থেকে বেশি কিছু আশা করবে না। পারলে কোনো কাজের লোকের সাহায্য নিয়ে এসো আয়েশের ঘরে। আমি যাচ্ছি। পায়ে হাঁটার শব্দ পেলাম। কিছু বলার ভাষা না পেয়ে থম মেরে দাঁড়িয়ে থাকলাম। সবটা বিরক্ত লাগছে আমার। এই বাড়ির কোনো সদস্যের ব্যবহার স্বাভাবিক নয়। ম্যাম, আপনি কি ছোট ছেলের ঘরে যাবেন? অপরিচিত মেয়ের কণ্ঠে মাথা তুলে এদিক সেদিক করলাম। ছোট্ট করে বললাম, কে? আমি ফুলকি, বাড়ির একজন স্টাফ। বলছিলাম যে স্যারের ঘরে যাবেন, আমি পৌঁছে দিই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলো। সময় নষ্ট না করে জবাব দিলাম আমি। মেয়েটা আমার হাত ধরলো। আমি হাঁটতে শুরু করলাম। নতুন জায়গা, কারো সাহায্য না নিয়ে একা চলা মুশকিল। মনের আকুলতা তরতর করে বেড়ে চলেছে। থামাথামির কোনো নাম নেই। যে দিয়েছে এত ব্যথা, তার জন্য কেন মনে এত আকুলতা? তার কারণ জানা নেই। হয়তো একসময় ওনার কারণে আমার প্রাণ বেঁচেছে, আমার সম্মান বেঁচেছে। সেই কারণেই মনটা আয়াসকেও তার প্রতিদান দিতে ঠেলে দেয়। এক সময় আমায় থামালো ফুলকি। চিন্তিত কণ্ঠে বলল, ম্যাম, আর আগে যাওয়া যাবে না। স্যারের ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে কাচের টুকরো পড়ে আছে, আপনি গেলে পায়ে লাগতে পারে। আর আয়াস, উনি এই ঘরে নেই?
ওনার কথা আর জিজ্ঞেস করিয়েন না। দুজন স্টাফ ওনাকে টেনে তুলছেন। মাথা রক্ত গড়িয়ে পড়ছে, মনে হচ্ছে নিজেই নিজের মাথায় মেরেছে। ভ্রু যুগল কুচকে এলো আমার, সঙ্গে বেশ অবাকও হলাম। এ কার পাল্লায় পড়েছি জানি না। যে নিজেকে ভালো রাখতে জানে না, সে আমাকে কি করে ভালো রাখবে? সঙ্গে দ্বিগুণ বাড়ালো আমার চিন্তা। ওকে বিছানায় শুয়ে দাও আর কাজ সরিয়ে ফেলো, পরিষ্কার করো, যত সব ঝামেলা। কিন্তু কি করার, এইসবের একমাত্র অধিকারী কিনা, যত্নে তো রাখতেই হবে। প্রবল আক্রোশ নিয়ে বলা কথাগুলো বললেন আয়েশের মা। ওনাকে প্রথম থেকেই দেখছে, হয়তোবা মানুষকে আঘাত দিয়ে কথা বলতে পছন্দ করেন। মিনিট 10 পর ফুলকি আবারও বলে উঠল, সব পরিষ্কার করা হয়ে গেছে, আপনি কি স্যারের ঘরে যাবেন? চিন্তায় পড়ে গেলাম। একবার ইচ্ছে করছে একবার ঘরে গিয়ে বসে ওনার খবরটা নিতে, আবার উনি আমার সঙ্গে যা যা করেছেন তা নিয়ে চূড়ান্ত রাগ হচ্ছে। দোটানায় ভাবতে ভাবতে আমি মাথা ঝাঁকিয়ে বললাম, নিয়ে চলো। আমায় ঘরে নিয়ে এসে আয়েশের পাশে বসিয়ে দিল ফুলকি। হাত তুলে হাতিয়ে ওনার উপর হাত রাখতেই মনে হলো ওনার গালে হাত পড়লো আমার। ওনার গালে কোনো তরল পদার্থ আমার হাতে লেগে গেল। তৎক্ষণাৎ ফুলকি বলে উঠল, ওটা রক্ত ম্যাম, স্যারের কপাল ফেটে গেছে। আটকে উঠে হাত সরিয়ে নিলাম। ভীত সুরে জিজ্ঞেস করলাম, ডক্টর কে কে কল করা হয়েছে? মনে হয় না মালিয়া ম্যাডাম এবার হয়তো ডক্টরকে কল করবেন না। করবে না মানে? তাহলে উনি কি এভাবেই পড়ে থাকবেন? এর আগেও কয়েকবার মালিয়া ম্যাডাম ডক্টরকে কল করেছিলেন, কিন্তু আয়াস স্যারের জ্ঞান এলেই বা চিৎকার চেঁচামেচি করতেন মালিয়া ম্যাডামের উপর। তাই তো ম্যাডাম বলেছেন আর স্যারের কোনো ভালো করতে আসবেন না। থ মেরে বসে রইলাম। ওনাকে এভাবে ফেলে রাখা যায় না। কোনো অচেনা মানুষ হলেও ওনাকে নিশ্চয়ই এভাবে ফেলে যাবে না। আমি তড়িৎ গতিতে বললাম, আচ্ছা তুমি ওনাকে ব্যান্ডেজটুকু করে দিতে পারবে না? না না, আমি ওইসব করতে গেলে স্যার আমার অবস্থা খারাপ করে দেবেন। উফ, আয়েশকে কে জানাবে কাজটা তুমি করেছো? ওনার তো জ্ঞান নেই, মনে হচ্ছে রক্তপাত হয়েই চলেছে। কোনো রকমে ব্যান্ডেজ তো করাতে হবে না কি? তুমি ব্যান্ডেজ করে দাও, কেউ জানবে না কাজটা তুমি করেছো। তাড়াতাড়ি করো। আমার কথায় রাজি হয় ফুলকি। ভয় ভয় করিয়ে দেয় ব্যান্ডেজ। আমি স্বস্তির শ্বাস নেই। তারপর হাতে পানি নিয়ে ওনার চোখে মুখের ওপর দিই। ফুলকি তা দেখে ভয়ে ভয়ে বলে, স্যারের জ্ঞান ফিরছে। আয়েশ আমার হাত চেপে ধরতেই নড়ে চড়ে বললাম আমি। হাত ছাড়িয়ে নিতে চাইতেই আরো জোরে চেপে ধরলেন আমার হাত। বৃথা চেষ্টা করলাম না আমি। কম্পিত সুরে জিজ্ঞেস করলাম, কেমন লাগছে আপনার এখন? অনুভব করলাম আয়েশ উঠে বসেছেন। উঠে বসেই আমার ঘাড়ে নিচে মাথা রাখলেন আয়েশ। নিজের মুখ রাখলেন আমার গলার সোজাসুজি। ওনার নিঃশ্বাসের উত্তাপ পড়ছে আমার গলায়। ঢোক গিলে চোখ বন্ধ করলাম আমি। হয়তোবা ফুলকি এখনো ঘরে আছে, তার সামনেই এমন অসভ্যের মতো আচরণ করতে শুরু করেছেন উনি। ঠোঁটে ঠোঁট চেপে ঘাড় একটু নাড়লাম। অস্বস্তি নিয়ে বললাম, একটু দূরে সরে বসুন। কেন? আয়েশের থমথমে গলা শুনেই জবাব দেওয়ার সাহস হলো না। অন্য প্রসঙ্গ টেনে বললাম, নিজের কপালে আঘাত করেছিলেন কেন? উনি আমার ঘাড় থেকে মাথা উঠালেন। আমি দুম করে পা রেখে নামতে আমার হাত টেনে ধরলেন, টেনে ওনার পাশেই বসালেন। আমি নিজেকে আঘাত করেছি কখন? মনে নেই আপনার? অবিশ্বাস্য কণ্ঠে বললাম আমি। আয়েশ শান্ত গলায় বলল, না তো, কিন্তু আমার মাথার ব্যান্ডেজ দেখে মনে হচ্ছে সত্যিই মেরেছে নিজেকে। আমি নিজেকে মেরেছি নাকি অন্য কেউ? এই বাড়িতে তো শত্রুর অভাব নেই আমার। কিন্তু আপনি এই ঘরের জিনিসপত্র ভাঙচুর করেছেন, ভালো করে ঘরটা দেখুন। কাছের জিনিসগুলো তো নেই। হয়তো বা তোমার কথা ঠিক, কিন্তু আমার ব্যান্ডেজ করে কে দিয়েছে? মালিহা, রায়হান কি ডক্টর ডেকেছিলেন নাকি? ফিচেল গলায় প্রশ্নটা আমার দিকে ছুড়ে দিল আয়াস। আমি করেছি? স্বাভাবিকভাবে বলতে চাইলেও কণ্ঠস্বর কেঁপে উঠল আমার। আয়াস হয়তো বা তবুও বিশ্বাস করলেন না। তুমি কি করে? লেট ইট গো। এই তুমি তো অনেকক্ষণ ধরে না খেয়ে আছো না? শিট, আমার বাড়িতে আমার হবু বউ না খেয়ে আছে, আমি কি করে ভুলতে পারলাম এটা? নিশা পাখি, আমাকে জাস্ট 2 মিনিট সময় দাও, আমি এর মধ্যে খাবার তোমার সামনে হাজির করবো, প্রমিস। বলেই তাড়াহুড়ো করে উঠে গেলেন উনি। শুনতে পেলাম দরজা লাগিয়ে দিয়ে শাওয়ার শব্দ। আবারও দরজা লক করে দিলেন। আমাকে তো দেখছি বিশ্বাসই করতে পারেন না। যেখানে বিশ্বাসী ভালোবাসার মূল ভিত, এখানে যদি বিশ্বাসী না থাকে তাহলে কি করে উনি আমার ভালোবাসলেন? অবশ্য আমিও
কি ভাবছি। আয়েশের ভালোবাসাতে আমার কি যায় আসে? 2 মিনিট যেতে না যেতেই দরজা খোলারও শব্দ পেলাম, সঙ্গে আয়েশের কণ্ঠ ভেসে এলো। চলে এসেছি খাবারের সঙ্গে। এখনো 2 মিনিট হয়ে 10 সেকেন্ড বাকি আছে নিশা পাখি। কথাগুলো বলতে বলতে উনি হাঁপাচ্ছেন, যেন দৌড়ে চলে গেছে আর দৌড়ে এসেছেন। এমনিতেও আমার খিদে পেয়েছে বটে, কাল রাত থেকে কিছু মুখে দিইনি। হা করো। আয়াস আমায় হাঁ করতে বলায় আমি হকচকিয়ে বললাম, আমি খেয়ে নেব। প্লেট আমার কাছে এগিয়ে দিল, তাহলেই হবে। আমি বললাম হা করো, তোমায় খাওয়াতে খুব ভালো লাগবে আমার, হা করো। ধমক দিতে মুখ খুলে ফেললাম। আয়েশের কথা মেনে চলাই আমার পক্ষে ভালো, নয়তো হিতে বিপরীত হলে সমস্যা রয়েছে। কাল বিয়ে আটকাতে হবে আমায়, এর জন্য ওনার কথা মেনেও চলতে হবে। আমার মুখে ভাতের বদলে অন্য কিছু আসতেই চোখ মুখ জড়িয়ে ফেললাম। এসব কি খাওয়াচ্ছেন আমায় আয়াস? এসব কি? কেন? ভেজিটেবল স্যালাড, আমার পছন্দের খাবার। ভাবলাম তোমারও তাই হবে। কিন্তু আমি তো এসব খাই না, কাঁচা জিনিস কি করে খাবো? এসব আগে কখনো খাইনি। আমি বলেছি মানে তোমায় খেতে হবে, তো খেতে হবেই।